আমার সৌভাগ্য হয়েছে বামদেব যাকে টাচ করে কুকুর সম্পর্ক, কুকুরগুলো কে, বামদেবের সঙ্গে কুকুর থাকতো, সেই কুকুরগুলো কে শম্ভুনাথ ভট্টাচার্যকে বামদেব টাচ করা মাত্র শম্ভুনাথ ভট্টাচার্য কেঁদে গিয়েছিলেন। তখন দেখছেন যে মুনি ঋষি বসে আছেন সব। তখন বাবাকে বলছেন কি বাবা ওগুলো তো কুকুর নয় গো, এ তো মুনি ঋষি সব বসে আছে। সেই শম্ভুনাথ ভট্টাচার্যকে আমি নিজে দেখেছি। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বীরভূমের তারাপীঠে। প্রাচুর্য ও জৌলুসে ভরা তারাপীঠ থেকে আমরা একটা টোটোতে চেপে রওনা দিলাম তারাপীঠের ভৈরব বামাখ্যাপার জন্মভিটা আটলা গ্রামের উদ্দেশ্যে। তারামায়ের মন্দির থেকে আটলা গ্রামের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। তারাপীঠে একটি আশ্রমের ছাদ থেকে তারাপীঠ শহর এবং যে রাস্তাটি আটলা গ্রামের দিকে চলে গেছে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। পুরো তারাপীঠ শহর আশ্রমের ছাদের উপর থেকে দেখা যাচ্ছে। আটলা যাচ্ছে বামদেবের জন্মস্থান, বামদেব বাড়ি। রাস্তার দুপাশের সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বামদেবের জন্মভিটার দিকে। বামদেবের প্রকৃত জন্মভিটা কোনটা তা নিয়ে জনসাধারণের মনে প্রশ্ন রয়ে গেছে। পথমধ্যে যেতে যেতে আমরা সেই বিতর্কিত বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আজ আমাদের বহু বিতর্কিত সেই বামদেবের জন্মভিটার বিষয়টির অদ্ভুত সুন্দরভাবে সমাধান হয়ে যাবে তা আমরা কল্পনাও করতে পারিনি। গন্তব্যস্থলে পৌঁছানোর কিছু মুহূর্ত আগে রাস্তার ডান পাশে বড় সাইনবোর্ডে লেখা বামাখ্যাপা বাবার নিজের বাড়ি। এরকম সাইনবোর্ড রাস্তার একাধিক জায়গায় দেখলাম। টোটো আমাদের নামিয়ে দিল নির্দিষ্ট গন্তব্যস্থলে। দেখলাম প্রাচীন মাটির বাড়ি। বাড়িতে প্রবেশ করার মুহূর্তে ডান পাশে একটি মাটির সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে বাড়ির দ্বিতলে। বাড়ির মধ্যে দাঁড়িয়ে একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম। মনে মনে ভাবছিলাম এই সেই জায়গা যেখানে তারাপীঠের চলন্ত শিব তার অনেক লীলা করে গেছেন। বাড়ির ভিতরে মন্দির, মন্দিরের মধ্যস্থলে বামদেবের একটি মূর্তি, দেবালয় আলো করে বিরাজমান। এই প্রথম পরিচয় হলো বামদেবের দৌহিত্র বংশধর শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায়ের সাথে। তার সাথে আলাপ করে অনুধাবন করলাম বামদেবের স্মৃতিবিজড়িত এই পবিত্র স্থানকে তিনি সযত্নে বুক দিয়ে আগলে রেখেছেন। প্রাঞ্জল ভাষায় তিনি আমার সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বামদেবের প্রকৃত জন্মভিটে কোনটা, জটিল সেই প্রশ্নের উত্তর তিনি যেভাবে বুদ্ধিমত্তার সাথে অকপটে বললেন তাতে বুঝলাম তার জ্ঞান অত্যন্ত গভীর। তবে বলে রাখি, বাড়িতে ঢোকার আগে বাম পাশে দেখা যায় সাধক জ্ঞান বাবার প্রতিষ্ঠিত শিব। বামদেবের জন্মভিটে বহু সিদ্ধ সাধকের পদধূলি পড়েছে এই পবিত্র স্থানে। মন্দিরে বসে নিত্য পূজার আয়োজনে ব্যস্ত ছিলেন শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায়। নিজের পরিচয় দিয়ে একে একে সব প্রশ্ন তার কাছে রাখলাম। বামদেবের প্রকৃত জন্মভিটে কোনটা তার কাছে প্রশ্ন রাখতে তিনি শ্লেষ মাখা সুরে যা বললেন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। আমি বামাখ্যাপার দৌহিত্র বংশধর। বামাখ্যাপারা 2 ভাই 4 বোন ছিলেন। বড় দিদি জয়কালী, তারপরে বামাচরণ চট্টোপাধ্যায়, তারপরে 3টে বোন দুর্গা, দ্রবময়ী, সুন্দরী এবং ছোট ভাই রামচরণ চট্টোপাধ্যায়। বাবার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায়, মায়ের নাম রাজকুমারী দেবী। বামাখ্যাপার ঠাকুরদার নাম হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায় এবং ঠাকুমার নাম হচ্ছে গোলাপ সুন্দরী দেবী। বংশতালিকা আমাদের। তো ইনি তো অকৃতদার ছিলেন। বামাচরণ চট্টোপাধ্যায় ওরফে বামাখ্যাপা ওরফে বামদেব, এক একজন এক এক নামে তাকে ভূষিত করেছেন, কিন্তু ঘটনা হচ্ছে সেই মানুষ একজন। তা তিনি তিনার ছোট ভাই রামচরণ চট্টোপাধ্যায়কে সংসারী করেছিলেন। তার আদেশেই সংসার করেছিলেন রামচরণ চট্টোপাধ্যায়। রামচরণ চট্টোপাধ্যায়ের দৌহিত্র নাতি হচ্ছেন আমার বাবা শ্রী উমানাথ রায় বন্দ্যোপাধ্যায়। আমরা বন্দ্যোপাধ্যায় হলাম তার কারণ হচ্ছে দৌহিত্র, মেয়ের কুল, ছেলের কুল নয়। রামচরণের 4টে মেয়ে, একটা ছেলে হয়েছিল। ছেলেটা অন্নপ্রাশনের 3 দিন আগে মারা যায়। এতে যৎপরণায় বামদেব খুব উল্লসিত হয়েছিলেন যে ছেলের বংশীরা রাখতে চান না। এবার 4টে মেয়ে
সর্বমঙ্গলা, শুভঙ্করী, অন্নপূর্ণা এবং সুরসুন্দরী, এই 4টে মেয়ে। তৃতীয় মেয়ে অন্নপূর্ণাকে বামদেবের আদেশে রামচরণ চট্টোপাধ্যায় ঘর জামাই রাখেন। এই অন্নপূর্ণা দেবীর সন্তান হচ্ছেন আমার বাবা শ্রী উমানাথ রায় বন্দ্যোপাধ্যায়, যা এটা আমাদের পাওয়া টাইটেল, অরিজিনালি আমরা বন্দ্যোপাধ্যায়। যেহেতু দহিত্র, চট্টোপাধ্যায় থেকে বন্দ্যোপাধ্যায় আমরা ট্রান্সফার করছি। এবার উমানাথ রায়ের আমি ছেলে শ্রী শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায়, আমি শিক্ষকতা করি মাস্টারমশাই, গভর্নমেন্ট স্কুল টিচার। তো বামাখ্যাপা এই ভিটেতে বাংলার 1244 সাল 12 ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি আনুমানিক 3:15 বামদেব প্রহর তিথিতে ভূমিষ্ঠ হয়েছে। শিবরাত্রি 4 প্রহর, ঈশান, অঘোর, বামদেব সদ্যজাত। দই, দুধ, ঘি, মধু, এই 4 প্রকার জিনিস দিয়ে শিবের মাথায় জল ঢালতে হয়। দিনের অষ্টম প্রহরের মধ্যে রাত্রের যে 4 প্রহর, সেই 4 প্রহরের তৃতীয় প্রহর অর্থাৎ সারা দিনের সপ্তম প্রহর, রাত্রিকালীন তৃতীয় প্রহর, সেই বামদেব প্রহরে উনি প্রসব হয়েছেন এই ভিটেতে। সেই বামদেব প্রহরে উনি প্রসব হওয়ার জন্য ওই প্রহরের নাম ধরে আমরা ওনাকে শিবাংশে, যেহেতু শিবরাত্রির রাত্রে প্রসব হয়েছেন, তার শিবাংশে ওনাকে বামদেব বলি, শিব অবতার সম্পর্কে। বামাচরণ পিতৃদত্ত নাম। বামাচরণ নাম রাখার সার্থকতা হচ্ছে বামা মাতারার নাম, অষ্টতারার বামা, নীলা, উগ্রা, ভীমা, পিঙ্গলা, জটা, নীল, সরস্বতী তারা, এই যে অষ্টতারার নাম। আর প্রথমে বামদেবের আগে ওনার একটা দিদি ছিল জয়কালী বলে, যিনি বাল্যবিধবা সন্ন্যাসিনী ইচ্ছামৃত্যু নিয়েছিলেন। তা সেই আগেকার দিনে আমাদের সমাজ ব্যবস্থায় গ্রাম বাংলায় প্রথমে মেয়ে হলে একটা সন্তানের আশা থাকে, হয় পুত্র সন্তানের। তা আমাদের বংশ সবাই তারা ভক্ত, তারাতন্ত্রের উপাসক। বামদেব শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, মায়ের সঙ্গে সাক্ষাৎ লীলা করেছেন, কিন্তু বামদেবের বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় তারাতন্ত্রিক, ওনার কাকা, ওনার ঠাকুরদা সব আমাদের তারাতন্ত্রে সব উপাসিত। তো ওনার বাবা এবং মা অর্থাৎ সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং রাজকুমারী দেবী শ্মশানের মধ্যে মায়ের যেটা উৎপত্তি স্থল, সেটা হচ্ছে মায়ের পাদপদ্ম, এবং সেখানে মায়ের চরণ দুটো আছে, অরিজিনাল চরণ দুটো। সেই পাদপদ্ম স্থানে গিয়ে ওনার বাবা এবং মা সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং রাজকুমারী দেবী প্রার্থনা করেছিলেন, অর্থাৎ মানসিক করেছিলেন যে সেকেন্ড সন্তানটা যেন আমার ছেলে হয়। তা মা সেটা শুনেছেন সকর্ণে, ভক্ত সন্তান সর্বানন্দের কথা। বামা মায়ের চরণ ধরে এই ছেলেকে পেয়েছিলেন বলে বামা চরণ নাম রেখেছিলেন। এই যুক্তি হচ্ছে সার্থক যুক্তি। বামদেব বলি বামদেব প্রহর তিথিতে জন্মেছিলেন বলে, আর বামা খ্যাপা বলি ইনি সারা জীবনটা নিজের নাম জাহির করে কিন্তু কোনো কিছু কাউকে, কোনো ভক্তকে কোনো কিছু দেননি। সব সময় ওই তারা মায়ের নামেই সব কিছু সংকল্প করতেন এবং সব কিছু বলতেন। মা আমাকে এই বলতে বললে, মা আমাকে এই দিতে বললে, মা এটা খেতে বললে, সব তারা মায়ের দোহাই দিয়ে। তারা নামে পাগল ছিলেন বলেই বামা খ্যাপা অর্থাৎ তারা খ্যাপা। সারা জীবনটা বামা খ্যাপা অর্থাৎ মায়ের জন্য পাগল।
বামদেবকে কেউ চিনতেও পারেননি, জানতেও পারেন যে এই মানুষটা পরবর্তীকালে বিরাট সাধক হয়ে যাবেন বা উনার কিছু জিনিসপত্র সংরক্ষণ করে রাখার দরকার আছে, এই ধারণা কিন্তু সাধারণ মানুষের বা উনার পরিবারের মা বাবাদের কারোর কিছু হয়নি। সবাই ধর্মপ্রাণ ব্যক্তিত্ব। এই সংসারের ব্যবহার করা কিছু জিনিসপত্র তদানীন্তনকালের আছে। হতে পারে যে বামদেবের হাতের স্পর্শ ওই জিনিসগুলোর মধ্যে আছে, হতে পারে। এখন অনেকেই এইটা বামদেবের জিনিস, ওইটা বামদেবের জিনিস, এই ল্যাঙ্গট বামদেবের জিনিস, এইখানে বামদেবের নাড়ি পোতা আছে, এইখানে বামদেবের ভুঁড়ি পোতা আছে, এই খড়মটা বামদেবের, এই ত্রিশূলটা বামদেবের, এই পৈতেটা বামদেবের, এরকম করে সব আধুনিক কথার ছাপ সৃষ্টি করছে ভক্তদের মধ্যে। আমার সর্বৈব সত্য কথা হচ্ছে এই ভিটে মাটি ছাড়া বামদেবের এই জিনিসটা বামদেবের ব্যবহার করা জিনিস বলে আপনাদের সামনে তুলে ধরার মতো ক্ষমতা আমাদের বংশধরদের কারণ নেই। যদি কোনো বংশধর এই খড়ম বামদেবের, এই মানে হাঁড়ি বামদেবের, ওই পৈতে বামদেবের, এই গামছা বামদেবের, এই চাদর বামদেবের বলে যদি কেউ দেখিয়ে থাকেন, তিনি সর্বৈব অসত্য কথা তুলে ধরছেন। কারণ আমরা বংশধররা তার মধ্যে কোনো ইন্টারেস্টেড নন। তিনি তার কথাটা তিনিই ব্যাখ্যা দেবেন, যেটা কি করে হতে পারে, একজনের কাছে সেটা থাকতে পারে না। আমরা এমনও হতে পারে যে কোনো কাঁসার গ্লাসে আমি জল খাচ্ছি, সেই গ্লাসটা হয়তো এত ভারী এবং তখনকার দিনে ভারী ভারী থাকতো, খুব গরিব ঘর, বেশি কিছু ছিল না। কোনো ভাই হয়তো একটা বাটি পেয়েছে, কোনো ভাই একটা কাঁসার গ্লাস পেয়েছে, কোনো ভাই একটা থালা পেয়েছে বা পাথরের একটা গ্লাস পেয়েছে। হতে পারে বামদেব সেই গ্লাসে হয়তো জল খেয়েছেন, আমিও খাচ্ছি, সেটা সংরক্ষিত নেই যে এইটাই বামদেবের জিনিস বলে। বোঝাতে পারলাম কথাটা? আচ্ছা, আরেকটি কথা বলছি যে প্রকৃত যে জন্মভিটে, এটা নিয়ে একটা যে বিতর্কের সৃষ্টি হয়। প্রকৃত জন্মভিটে নিয়ে অনেক বিতর্ক, অনেক কিছু। আমি বলে দিই সর্বৈব সত্য কথা, যেটা রামপুরহাট সাব ডিভিশনের রামপুরহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত, রামপুরহাট থানার অন্তর্গত, খরুন অঞ্চলের অন্তর্গত আটলা মৌজায় বামাখাপার জন্মভিটে। এই আটলা মৌজার 569 দাগটা হচ্ছে বামদেবের জন্মভিটে। এই ভিটেটা 51 শতক প্লট, অর্থাৎ 25.5 কাঠা। এর মধ্যে আমার ঠাকুমা অন্নপূর্ণা দেবী, আমাদের বাড়ির সামনে একটা লাল রঙের, এই যে দেখছেন গোলাপি, এই কমলা রঙের যে মন্দিরটা, এই মন্দিরের ভিতরে একটা সাদা রঙের শিব আছে। এই শিবটা সাধক জ্ঞান বাবার প্রতিষ্ঠা করা শিব। তিনি আমার ঠাকুমাকে ইনফ্লুয়েন্স করে বা 5 জন আরো গ্রামবাসীরা, বিভিন্ন গ্রামের মানুষরা, যে তোমাদের তো মন্দির টন্দির করবার ক্ষমতা নেই, তাহলে তোমাদের ভিটের মধ্যে একটু জায়গা দাও আমাদেরকে, আমরা ওই মন্দিরটা করে বামদেবের স্মৃতি রক্ষা করব। তখন ঠাকুমা সরল অন্তঃকরণে হিন্দু জনসাধারণকে, নট অনলি আটলা গ্রাম, হিন্দু জনসাধারণকে, যে কোনো হিন্দু ওই মন্দিরে ঢুকে তার নিজস্ব ধর্মের আলোচনা এবং ধর্মের পুজো পার্বণ করতে পারবেন। হিন্দু জনসাধারণের উদ্দেশ্যে অর্পণনামা দলিল করে যান। 1 শতক জায়গা অর্পণনামা হচ্ছে, এর মধ্যে কিছু শর্ত রেখেছেন। যে দলিলে শর্ত থাকে সেটা দান হয় না, সেটা হচ্ছে অর্পণনামা দলিল। সেই জন্য এই দাগটা কখনোই তারা রেকর্ড করতে পারবে না, রেকর্ড আমাদের মধ্যেই থাকতে হবে। কারণ অর্পণনামা কখনো নিজস্ব নামে রেকর্ড হয় না, দানপত্র হলে রেকর্ড হয়। এই ভিত্তিতে এখানে শর্ত দেওয়া আছে যে আমাদের বাড়ির একটা কালী পুজো আছে বংশ পরম্পরা, মানে বামদেবের বংশ পরম্পরা, ন্যাড়া কালী বলে। আমাদের যেহেতু কালী গৃহ নেই, কালী মন্দির নেই, সেই কালী পুজোর রাত্রিটা, অর্থাৎ কালী পুজোর দিনটা আমরা ওই মন্দিরের মধ্যে ঢুকে
কালী পুজো পার্বণ সব করতে পারবো। এই ধরনের কয়েকটা শর্ত দেওয়া আছে। সেই হিসাবে 1 শতক গেছে। ওনারা হিন্দু জনসাধারণের তরফ থেকে একটা ট্রাস্টি ফর্মেশন করে ওনারা মন্দিরটা ওনাদের নিজের মতো করে চালান। সেখানে আমাদের কোনো কর্তৃত্ব নেই এবং সেখানে পুরোহিত হিসেবে আমাদের কোনো রকম কোনো শর্ত নেই যেখানে আমরা পুরোহিত থাকবো। ওইটা ঠাকুমা একটু ভুল করে গেছেন। তা আমাদের কর্তৃত্বের মতো থাকলে পুরোহিত যদি আমরা থাকতাম তাহলে জিনিসটা আরো খুব ভালো হতো। যাই হোক, সেটা তখনকার দিনে চিন্তা ভাবনা হয়নি। এবার বাকি যে 50 শতক জায়গাটা আমার বাবারা 6 ভাই, স্বর্গীয় মৃত্যুঞ্জয় রায়, স্বর্গীয় দুর্জটি নারায়ণ রায়, স্বর্গীয় ত্রম্বকনাথ রায়, স্বর্গীয় ত্রিশূল পানি রায়, স্বর্গীয় উমানাথ রায়, স্বর্গীয় পিনাকিনাথ রায়, এই 6 ভাইয়ের মধ্যে 50 শতক জায়গাটা ভাই ভাই যেমন ভাগ হয় সেরকম ভাগ হয়ে আছে। এই 50 শতক কেন, এই 51 শতক জায়গাটাই হচ্ছে বামদেবের চরণধুলিময় পবিত্র জন্ম ভিটে। এই ভিটেতে বামদেব তার দৈবিক লীলা করে গেছেন। পার্টিকুলার এইখানে করেছেন ওইখানে করেননি বলে কোনো কথা এর মধ্যে চলবে না। অনেকে আমাদের বংশধরদের মধ্যে ওখানে কেন যাচ্ছেন, ওটা নতুন করেছে ক্লাব রক্ষা, ক্লাবের ছেলেরা চালায়, এই ধরনের কথাবার্তা সৃষ্টি করে। ওখানে শুটিং হয়েছে, অপপ্রচার করে, মানুষকে ভক্তজনকে ভক্তিতে ভক্তি রসে বাধা দেয়। ওখানে কেন যাবেন, এই করেছে ওই করেছে হ্যান করেছে, এগুলো ঘটনা না। ঘটনা হচ্ছে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য যিনি এই ধরনের কথাবার্তা বলছেন তিনি আমার মতে বামদেবের বংশধর বলে পরিচয় দেওয়া উচিত না। আমি বলবো সরল অন্তঃকরণে যে 50 শতক জায়গাটাই হচ্ছে বামদেবের চরণধুলিময় জায়গা, বিচরণ ক্ষেত্র, তার লীলা ক্ষেত্র। সশরীরে তারা আমাকে নিয়ে এসছেন, কখনো সাঁওতালি রূপ ধারণ করে, কখনো লেটানি, ওই মাছ ধরানি, কাঠকুরানি, গোবর কুরানি, এরকম রূপ, বাচ্চা মেয়ের রূপ ধারণ করে কতবার নিয়ে এসছেন বামদেব মা তারাকে। কেউ চিনতেও পারেনি, জানতে পারেনি। সেই মা তারা এবং বামদেবের এবং বহু বামদেবের সঙ্গে আগত সেই সময়ের বহু পণ্ডিত ব্যক্তিত্ব এবং সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিত্ব, তাদের চরণধুলিময় হচ্ছে আটলা গ্রামের এই 569 ডাক বামদেবের জন্ম ভিটে। সুতরাং আমাদের ভাই ভাই ভাগ হয়েছে, খুব সত্য কথা, কিন্তু আমারটাই আদি আর কাকার জায়গাটা নকল, জ্যাঠামশাইদের জায়গাটা নকল, এই কথাটা যিনি বলবেন, বা আমার কাছে এই সমস্ত ব্যবহার করা জিনিসগুলো আছে আপনারা দেখুন, বা অমুক ভিটেটা নতুন করেছে, ক্লাব চালাচ্ছে, বা শুটিং তলা, এই ধরনের কথাবার্তা যিনি সৃষ্টি করছেন বা করবেন বা ভক্তদের আঘাত দিচ্ছেন ভক্তিরসে, তিনি বামদেবের বংশধর বলে পরিচয় দেওয়াটা লজ্জাজনক হয়ে যাচ্ছে। যে বংশের ভূমিটা ভক্তদের কাছে সম্মানের সঙ্গে তুলে ধরতে পারে না, যে শুধুমাত্র কাকা জ্যাঠাদের নিন্দা করতেই অভ্যস্ত, তিনি আবার বামদেবের বংশধর কি করে হবে? সুতরাং আমি আমার তরফ থেকে আপনার অনুভূতির কথা বললেন, আমি ভক্ত জনসাধারণকে বলবো, আমাদের ভাই ভাই ভাগ হয়েছে, সব ভাইয়েরই অধিকার আছে তার ঠাকুরদাকে, তার বড় বাবাকে পুজো করা। সুতরাং আপনি যেখানেই যান না কেন, বামদেবের এই ভিটেটার মধ্যে যেখানেই যান না কেন, বামদেবের ভিটেতে যাচ্ছেন এবং পবিত্র তার চরণধুলি স্পর্শ পাচ্ছেন, মায়ের চরণধুলির স্পর্শ পাচ্ছেন। এবং বামদেবের সময়ে, তৎকালীন সময়ের বহু সিদ্ধ সাধকের চরণধুলিময় স্থান হচ্ছে এই বামদেবের জন্মভিটে 569 ডাক আটলা মহল্লা। সুতরাং যিনি অপপ্রচার করছেন, যিনি অন্য ভাইয়ের সম্পর্কে বাজে বাজে কথা বলছেন, সেই লোকটা বদমাশ, তার জন্য বামদেবের ভিটে কিন্তু কোনো দায়ী নেই।
পুরো জায়গাটাই ওনার স্মৃতি পুরো বিজড়িত। জায়গাটাই হচ্ছে ওনার পবিত্রতম স্থান, পবিত্রতম স্থান, এর মধ্যে কোনো দ্বিমত নাই। এইখানে যে পাদুকা দেখতে পাচ্ছি এই কাঠের পাদুকা খড়ম, বামদেবের নয়, এ পুরোনো দিন থেকে, ধরুন আজ থেকে 30-40 বছর আগের থেকে পুজো হয়ে আসছে, ফুল জল দিচ্ছি, বামদেবের সেবা স্বরূপ দিচ্ছি। এই দেখুন আর একটা কথা শুনে নেন, এই যে মেশিনে কাটা খড়ম কখনো বামদেবের যুগের হতে পারে না। সিমেন্ট নির্মিত কোনো মন্দির, কোনো গৃহ বামদেবের যুগে হতেই পারে না। তার কারণ বামদেবের যুগে সিমেন্ট আবিষ্কার হয়নি অল ইন্ডিয়াতে, তখন চুনা সুরকি। এই যে এটা তো পুরো মাটি দেখতে পাচ্ছি, এটা এই ভিটেটা মাটি, এই মাটির ওপরে গোবর জল লেপা হয়, প্রতিদিন লেপা হয়? প্রতিদিন গোবর জল লেপা হয়। বছরে 2-3 বার করে এই দেওয়ালগুলোতেও গোবর জল দিয়ে লেপা হয়, আমাদের গ্রাম বাংলায় যেমন হয়। আবার দুর্গাপুজোর আগে করি, আবার আমাদের শিবরাত্রি একটা বড় উৎসব হয়, শিবরাত্রির জন্মতিথি উৎসব, তার আগে চেষ্টা করি একবার সব মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো এই জায়গাটিকে আপনারা এইভাবেই রেখেছেন? আমরা এইভাবে রেখেছি। এই ভিটেতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান হচ্ছে এই ঘরে। এইটা পুরনো প্রতিষ্ঠান মানে এই নয় যে অন্য ঘরের যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলো এই ভিটের বাইরে বা ওগুলো নকল। আমার কথাটা বোঝাতে পেরেছি? এই ভিটেতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান, এই বাড়িতে পুজো শুরু হয়েছে। তখন অন্যান্য ভাইরাও এখানে পুজো পার্বণ দিতে আসতেন, প্রণাম করতে আসতেন, কিন্তু ভাই ভাই ব্যাপার, এটা তো সর্বৈব সত্য কথা জ্ঞাতি, ভাই ভাই। এবার তিনি তার মতো পুজো করছেন, আরেকজনের মতো পুজো করছেন, তার মানে এই নয় যে উনি পুজো করতে পাবেন না বা ওনারটা নকল। আচ্ছা, বেশ, ঠিক আছে। এই জায়গাটা, এই কথাটাকে আপনি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনি বললেন। এবং ভক্তদের কাছে আমার আবদার, বামদেবের বংশধর হিসেবে ধরে নেন আপনার বাড়িতে যেমন ভাই ভাই ভাগ হয়েছে, আমাদেরও ভাই ভাই ভাগ হয়েছে। তার মানে এইটা নকল এইটা আসল বলে কোনো প্রশ্ন মনের মধ্যে রাখবেন না। এবং আপনারা বামদেবের ভিটেতে যেখানেই প্রণাম করুন, যে দিকটাতেই প্রণাম করুন এবং সব জায়গাতেই স্পর্শ করুন, প্রণাম করুন, এর মধ্যে কাউরির কোনো বাধা বিঘ্ন শুনবেন না। আচ্ছা, বেশ, বোঝা গেল। তো আপনার বাসস্থান কোথায়? আমার বাসস্থান, এটাও আমার বাসস্থান, বামদেব তো আমার ঘরের লোক, সুতরাং এটা যে আমার বাসস্থান নয় তা নয়। তবে যেহেতু বামদেব সেবা পাচ্ছেন আর বামদেবকে আমরা হৃদয়ের মণিকোঠায় রেখেছি, তিনি একটা পৃথিবীর শ্রেষ্ঠ তান্ত্রিক। না, সেটা ঠিক আছে, সেটা উপরে বাস করা, এর উপরে রুম আছে, তার উপরে বাস টাস করি না আমরা, সাইডে ঘর বাড়ি আছে, সেখানে থাকে। আপনার সাধন সম্পর্কে একটু বলুন। আমার সাধন কিছু নেই। আপনি গুরুকরণ কার কাছে করেছেন? আমি আমাদের বংশ পরম্পরা ঠাকুরদাও, আমার গুরুকরণ আমাদের ভালিয়ান গ্রাম বলে একটা গ্রাম আছে, সেইখানে রামচরণ চট্টোপাধ্যায়ের গুরু বংশ, সেই বংশধর থেকেই আমরা গুরুকরণ করেছি। ভালিয়ান গ্রামে বামাখাপাও গেছেন, তাদের প্রতিষ্ঠিত কালী আছে, সেই কালী পুজোতে বামাখাপা প্রায় প্রতি বছরই যেতেন। এবং তাদের আরাধ্যা স্থান হচ্ছে ঘাট কালীতলা বলে একটা আছে, ঘাট কালীতলা। সেই ঘাট কালীতলায় হচ্ছে ওদের পঞ্চমন্ডির আসন আছে। তা সেখানে বামদেব তাদের গুরু, মানে ভাইয়ের গুরু বাড়ি, মানে তো তারও গুরু বাড়ি। যদিও বামদেব সেই বংশ থেকে দীক্ষা নেননি, কিন্তু ভাইয়ের গুরু বাড়িকে উনি, আমারও গুরু বাড়ি, তো এরকম চাচা চলা কথা বলতে, ভাইয়ের গুরু মানে আমারও গুরু, এই ধরনের কথাবার্তা বলতেন। তা সেই গুরু বংশের কালিদাস ভট্টাচার্য, তখন তার শম্ভু ভট্টাচার্য, বৈদ্যনাথ ভট্টাচার্য, এই যে ভট্টাচার্য স্কুল, তাদের সঙ্গে যেতেন ঘাটকালিতলা, সেখানেও তন্ত্রে বসতেন। ওরাও বিরাট তান্ত্রিক বংশ। আমার সৌভাগ্য হয়েছে বামদেব যাকে টাচ করে কুকুর সম্পর্ক, কুকুরগুলো কে, বামদেবের সঙ্গে কুকুর থাকতো, সেই কুকুরগুলো কে, শম্ভুনাথ ভট্টাচার্যকে বামদেব টাচ করা মাত্র শম্ভুনাথ ভট্টাচার্য কেঁদে গিয়েছিলেন। তখন দেখছেন যে মুনি ঋষি বসে আছেন সব, তখন বাবাকে বলছেন কি বাবা, ওগুলো তো কুকুর নয় গো, এ তো মুনি ঋষি সব বসে আছে। তখন বামদেব যখন সমাধি নিয়েছিলেন, সেই শম্ভুনাথ ভট্টাচার্যকে আমি নিজে দেখেছি। বামদেব নিজেই দেহত্যাগের 3 দিন আগে নগেন্দ্রনাথ বাগচিকে বলেই গেছিলেন যে আমি চলে যাব অমুক সময়ে অমুক দিনে। তখন নগেন্দ্রনাথ বাগচিরা খুব কান্নাকাটি শুরু করে দেন। তো যাই হোক, নগেন বাগচি দেখিয়েও দিয়ে গেছিলেন যে এই জায়গাতে আমাকে সমাধি করবে।
নগেন্দ্রনাথ বাগচিকে অনলি বলেছিলেন। তো সেই মোতাবেক সেখানে সমাধি দেওয়া আছে। 1318 সালের 2রা শ্রাবণ আষাঢ়ে কৃষ্ণাষ্টমী তিথি রাত্রি আনুমানিক 1:05 নাগাদ তখন ঘড়ি নেই, চাঁদ সূর্য দেখে ব্যাপার, নাগাদ উনি দেহত্যাগ করেছেন। বসে বসে ধ্যানস্থ অবস্থায় ওনার ব্রহ্মরন্ধ্র ভেদ হয়ে যায়। সেই বসানো অবস্থায় ওনার সমাধি দেওয়া আছে এবং আশ্রমের ব্যবহার করা জিনিসগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কাঁথা বালিশ যেগুলো ছিল, মরার কাঁথা, চাটাই সব সে সমাধির নিচে সাজিয়ে গুছিয়ে, জলের হাঁড়িতে জল, মদের হাঁড়িতে মদ, করটি পত্রে খেতেন, করটি পত্রে মদ, চাল ভাজা, কলা, যে যেরকম পেরেছে সমাধি সাজিয়ে দিয়ে একটা ত্রিশূল, একটা চিমটে ছিল তার কাছে, সেই ত্রিশূল চিমটে সব সমাধির সামনে তুলে দিয়ে সমস্ত সেদিন সমাধি মন্দিরের দরজা খোলা ছিল, উন্মুক্ত ছিল, তো দেখলাম যে ভেতরে একটি শিব প্রতিষ্ঠিত আছেন। শিব প্রতিষ্ঠা, শিব রেখেছে হয়তো, স্বয়ং শিব তো তিনি, শিবের উপরে বামদেবকে সেবা প্রতিদিন দেন আর কি, ওই সেবার সময় একবার করে খোলেন আর কি। আচ্ছা, এই যে কয়েকজন সাধক যেমন আমাকে বলেছেন যে তারা মানস নেত্রে মানে দিব্য দৃষ্টিতে যেটা অনুভব করেছেন, ওই যে মায়ের সমাধিক্ষেত্রের পাশে যে মায়ের পাদপদ্ম মন্দির, সেখান থেকে নাকি মা নাকি বার হয়ে মন্দিরে যান বা শ্মশানে যান, এই বর্ণনাটিকে আপনি কি চোখে দেখেন? দেখুন, মা আছেন এবং বামদেবও আছেন। যে অনুভূতিতে যে সাধক যেরকমভাবে তাকে পাবেন, সেই অনুভূতির কথা দিব্য দৃষ্টিতে বলুন আর সিদ্ধের সাধকই বলুন, উন্মোচন সাধারণ জায়গায় করবেন না। তবে মা আছেন, বামদেবও আছেন। ভালো করে কান পাতলে সেই অনুভূতি যদি ফিলিংস ধরার ক্ষমতা থাকে, আধার যদি থাকে, তাহলে শ্মশানের মধ্যে মায়ের নিকন্ধনী এবং বামদেবের তারানাথ জয় জয় তারা, এই যে নাথ ভৈরব ছিলেন বন্ধু, এখানে মায়ের আশার সেই নিকন্ধনী এবং বামদেবের জয় জয় তারানাথ যদি আধার থাকে, তাহলে সে ফিলিংস পাবে। আছেন বামদেব। তাছাড়া এত ভক্ত সমাগম এমনিতে হয় না, কিছু তো একটা পাচ্ছেন। এখানে পরিচয় হয়ে গেল শিলিগুড়ি নিবাসী ভক্ত রঘুনাথ মজুমদারের সাথে। এটি তার গুরুগৃহ, অর্থাৎ সাধক শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা লাভ করেছেন। তার একটি বিশেষত্ব হলো, যখনই তিনি তারাপীঠে আসেন কয়েকটি ফুল বা ফলের চারা গাছ রোপণ করে যান। শিলিগুড়ি থেকে আসছেন? কদিন থাকবেন এখানে তারাপীঠে? আমি এসেছি পরশুদিন। এই যে বাগানে গাছ লাগানোর কথা হচ্ছিল, এটা ব্যাপারে আপনার সঙ্গে একটু যেতাম যে কি গাছ লাগানো হয়েছে। কিছু গাছ, চলুন না বাগানে একবার ঘুরে আসি। বলছি, যেমন আপনার রুদ্রাক্ষের গাছ চারা, সুপারি গাছের চারা, এগুলো চারা আমি নিয়ে এসে আশেপাশে লাগিয়ে যতবারই আসি 2, 4, 5, 6টা। চলুন দেখাবেন, চলুন, যাওয়ার পথেই পড়বে। হ্যাঁ, আপনি সহধর্মিনী ওনার শিলিগুড়িতে? শিলিগুড়ি কোন জায়গায় থাকেন আপনারা? এই ছেলে একটি নাকি? আচ্ছা, এটি আপনার গুরুগৃহ, ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছেন? চলুন, আপনার গাছ কোথায় লাগিয়েছেন দেখি। ও গাছটা দেখাই বাবা। আটলা মা তারা মায়ের মন্দিরের সামনে ব্রহ্মকুণ্ডতে পাশে আমি রুদ্রাক্ষ লাগিয়েছি এবং সুপারির গাছের চারা লাগিয়েছি, মাঝারি সাইজ হয়েছে। তো রুদ্রাক্ষের গাছের চারাটা টিকে না। এদিকে আপনার বীরচন্দ্রপুর, ঘোষগ্রাম, ওখানেও
কিছু কিছু জায়গায় চারা লাগিয়েছি। তো আপনি গুরুগৃহে মানে বছরে কবার আসেন? বছরে 2বার 3বার হয়ে যায়। আচ্ছা, তো যখনই আসেন তখনই এখানে চারা গাছ লাগান? কিছু চারা গাছ আমি লাগাই। কোথায় আচ্ছা। কোন সাইড? গেটটা লাগিয়েছিল। বেল গাছটা পরিষ্কার করে দিব। আমাদের গুরু পূর্ণিমা না যেতে পরিষ্কার হবে সবগুলো গাছ লাগাচ্ছি তো ওই যে এখানে একটা লাগিয়েছিলাম আর ওখানে একটা লাগিয়েছিলাম, ওখানে দেখাচ্ছি। তো এইটা রুদ্রাক্ষের গাছ? এটা আমি শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি। এরকম নিয়ে আসি 4টা-5টা করে নিয়ে আসি। আচ্ছা। দর্শক বন্ধুরা, রঘুনাথ বাবুর সাথে চারা গাছ দেখতে গেলাম। লাভ হলো দুটো, চারা গাছ দেখাও হলো, আবার বামদেবের জন্মভিটের চারপাশটা বেশ সুন্দরভাবে দেখাও হয়ে গেল। আপনারাও আসতে পারেন আটলাতে বামদেব বাবার জন্মভিটে দর্শন করার জন্য।